জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ছিলেন ১৫৮ জন। স্থানীয় পর্যায়ে আরও অনেকে নেতৃত্বের ভূমিকা রেখেছেন। অনেকেই প্রতি বিপ্লব ঠেকাতে ৩২ ভাঙায় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও অংশ নিয়েছিলেন। প্রশ্ন ওঠে, তাদের মধ্যে কেন ওসমান হাদিকেই টার্গেট করা হলো? কেন অন্য কাউকে নয়? ৫ আগস্টের পরে আন্দোলন সফল হয়েছে ভেবে বেশিরভাগ মানুষ ঘরে ফিরে গিয়েছিলেন। রাজনৈতিক দলগুলো শুরু করেছিল পরস্পর কাদা ছোড়াছড়ি, আর সদ্য সাবেক বিপ্লবীদের অনেকে জড়িয়ে পড়েছিলেন নানা রকম ধান্দাবাজিতে। অসম্ভব ঐক্যবদ্ধ এক জাতি ধীরে ধীরে তার পুরনো চরিত্রে ফেরত যাচ্ছিল। তখন সামনে এগিয়ে এসেছিলেন শরীফ ওসমান হাদি। জুলাইয়ের এই সন্তান জানতেন যে আমাদের এই অসমাপ্ত জুলাই বিপ্লব কেবল এদেশীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, বরং এই বিপ্লব ছিল মূলত হাজার হাজার বছর ধরে চলে আসা এক অনন্ত যুদ্ধের সিলসিলা, যেখানে উত্তর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির ঝান্ডা উঁচিয়ে রাখতে হতো বাঙাল মুলুকের লড়াকু সেনাদের। হাদি তার জিহাদের ময়দান হিসেবে বেছে নিয়েছিলেন গোলামি জিঞ্জির যে মাধ্যমে পড়ানো হয় সেই সাংস্কৃতিক অঙ্গনকে। সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে তার সংগঠনের নাম দিয়েছিলেন ইনকিলাব মঞ্চ। একে আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকরী লড়াই, আর তার তীর্যক বাক্য বুলেটের মতো বিদ্ধ করত ফ্যাসিস্টদের দোসরদের। হাদি তার গালি দিয়েই এদেশের আপামর ভদ্র সমাজের হৃদয় জয় করেছিলেন। তার দেশপ্রেম, তার সহায়তা, তার সাহস, তার নিষ্ঠা তাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। জুলাই অভ্যুত্থানের পর দেশ যখন আবার পুরনো রাজনৈতিক চরিত্রে ফিরে যাওয়ার পথে, তখন হাদি ছিলেন সেই বিরল কণ্ঠগুলোর একজন, যিনি মনে করিয়ে দিচ্ছিলেন এই বিপ্লব অসমাপ্ত। ৫ আগস্টে খুনিটার পালিয়ে যাওয়ার দগদগে কাটা খাতে বারবার নুনের ছিটা দিচ্ছিলেন হাদি এবং তার সমমান লোকজন। এই যন্ত্রণা বেশিদিন সহ্য করতে পারেনি পরাজিত শক্তি। ফলে অবধারিতভাবেই তাদের টার্গেটে পরিণত হয়েছিলেন শরীফ ওসমান হাদি। তাকে আঘাত করার উদ্দেশ্য ছিল এই বিপ্লবের ভাষাকেই স্তব্ধ করার চেষ্টা। অন্য কাউকে আঘাত করলে হয়তো এই প্রতীকী বার্তাটা এতটা পরিষ্কারভাবে পৌঁছাত না। সমমনা বিপ্লবীদের মধ্যে ওসমান হাদি ছিলেন একটি লো রিস্ক হাই ইম্প্যাক্ট টার্গেট। তিনি প্রতীকী নেতৃত্বের জায়গায় পৌঁছালেও রাষ্ট্রীয় বা দলীয় শক্ত নিরাপত্তা বলয়ের ভেতরে ছিলেন না। শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আঘাত করে সফল হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কিন্তু হাদির মতো একজন দৃশ্যমান, জনপ্রিয় অথচ তুলনামূলকভাবে অরক্ষিত মুখকে আঘাত করা ছিল সহজ, আর সেই আঘাতের বার্তাও ছিল ভয়াবহ বড়। এর উপর হাদি ছিলেন এমন একজন যিনি সব পক্ষকেই অস্বস্তিতে রেখেছিলেন। পতিত ফ্যাসিস্ট শক্তি যেমন তাকে সহ্য করতে পারেনি, তেমনি বিপ্লব পরবর্তী ক্ষমতার খেলায় জড়িয়ে পড়া রাজনৈতিক গোষ্ঠীগুলোর কাছেও তিনি ছিলেন অস্বস্তিকর। তিনি কারো দলীয় পতাকার নিচে দাঁড়াননি, বরং প্রশ্ন তুলেছেন সবার বিরুদ্ধে। তার এই দৃঢ় অবস্থান তাকে কার্যত একা করে দেয় এবং সহজ লক্ষ্যে পরিণত করে। স্বাধীন সার্বভৌমত্ব এমন এক বৃক্ষের নাম, যাকে টিকে রাখতে হলে এর গোড়ায় বারবার ঢালতে হয় দেশপ্রেমিকের তাজা রক্ত। দ্বিতীয় স্বাধীনতার পর তাকে টিকে রাখতে এবার রক্ত দিলেন শরীফ ওসমান হাদি। ওসমান হাদিকে হয়তো শারীরিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাস বলে একজন হাদি সরলেই শেষ হয় না, কারণ ৫৬,০০০ বর্গমাইল জুড়ে ছড়িয়ে থাকা এই দেশের প্রতিটি ইঞ্চিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আরও অসংখ্য হাদি জন্ম নিতে প্রস্তুত থাকে।